আমি এখন মাননীয় সদস্য বেগম নাসরিন জাহান রত্না বরিশাল ৬কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। আপনার সময় ২০ মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, 2017-18 অর্থ বছরে প্রস্তাবিত বাজেটের উপর আলোচনার সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি বাঙালি জাতির শ্রেষ্ঠ ব্যক্তিত্ব, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি মুক্তিযোদ্ধা যারা শাহাদাত বরণ করেছেন এবং নির্যাতনে মা বোনদের এবং প্রাকৃতিক দুর্যোগে বিভিন্ন সময় যারা প্রাণ হারিয়েছেন তাদেরকে। মাননীয় স্পিকার, আমি কৃতজ্ঞতা জানাই জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ এবং আমার মাতৃতুল্য মাননীয় বিরোধী দলীয় নেতা সিনিয়র কো চেয়ারম্যান ও সাবেক ফার্স্ট লেডি আমার শ্রদ্ধাভাজন নেত্রী বেগম রওশন এরশাদকে, যাদের সুচিন্তিত মতামতের ভিত্তিতে গত 5ই জানুয়ারি নির্বাচনে আমাকে মনোনয়ন দিয়ে দ্বিতীয়বারের মতো এই সংসদে আসার সুযোগ করে দিয়েছেন। মাননীয় স্পিকার, আমার জাতীয় পার্টি 9 বছরের দেশে পরিচালনা করেছেন। যেহেতু আমাদের ইসলামিক রাষ্ট্র, তাই আমার নেতা শুক্রবার ছুটির দিন ঘোষণা করেন। মাননীয় স্পিকার, আমাদের দর্শন ছিল 68,000 গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে। সেই লক্ষ্যে তিনি উপজেলা ব্যবস্থা পর্যটন, বিদ্যুৎ সরবরাহ সহ হাজার হাজার মাইল পাকা রাস্তা নির্মাণ করা হয়েছিল। যোগাযোগ ব্যবস্থা গ্রাম পর্যায়ে ও শাসন ক্ষমতায় জনগণের তৃণমূল পৌঁছে দেওয়া হয়েছিল। মাননীয় স্পিকার, আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে, যিনি এদেশে উন্নয়নের মহাসড়কে নিয়ে যাচ্ছেন। আমি ধন্যবাদ জানাই মাননীয় অর্থমন্ত্রীকে, তিনি সরকারের প্রধান দিক নির্দেশনা নিয়ে যে গুরু দায়িত্ব পালন করে এই জাতিকে অর্থনৈতিকভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তার প্রতি জানাই আবারও ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি ধন্যবাদ জানাই আমার নির্বাচনী এলাকায় জাতীয় পার্টি, আওয়ামী লীগ ও সরকার সমর্থিত সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে। মাননীয় স্পিকার, এবারে বাজেট আয় প্রস্তাব করা হয়েছে 4,266 কোটি টাকা। মাননীয় স্পিকার, দেশের জনসংখ্যা প্রায় 40% শিশু। আগামী দিনের স্বপ্নের বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমরা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের উপর গুরুত্ব প্রদান ও ইতিমধ্যে জাতীয় শিশু নীতি, শিশু যত্ন ও বিকাশের সমন্বিত নীতিমালা করা হয়েছে। আশা করি তা যথাযথ বাস্তবায়ন হবে। মাননীয় স্পিকার, সরকারের নারীবান্ধব নীতি ও কৌশল বাস্তবায়নের ফলে 2016 সালে 144টি দেশের মধ্যে বাংলাদেশ 72তম অবস্থানে এসেছে, যা 2006 সালে ছিল 115টি দেশের মধ্যে 91তম। নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে বাংলাদেশের অবস্থা 8ম। আত্মকর্মসংস্থান সৃষ্টির জন্য ঋণ, বাজারের চাহিদার সাথে প্রশিক্ষণ কার্যক্রমের সংযোগ সাধন ইত্যাদি কর্মসূচি হাতে নিয়েছে। মাননীয় স্পিকার, ঝুঁকিপূর্ণ নারী শিশুদের জন্য কর্মজীবী ল্যাক্টোমিক মাদের ভাতা প্রদান কার্যক্রম, বিজিটি কার্যক্রম, দরিদ্র মাদের জন্য মাতৃকালীন ভাতা কার্যক্রম সহ অন্যান্য ভাতা অনুদান কর্মসূচি রয়েছে। মাননীয় স্পিকার, সমগ্র উন্নয়ন কার্যক্রমে নারীদের অন্তর্ভুক্ত করা হয়েছে। সুবিধা বঞ্চিত দুস্থ নারীদের উন্নয়নের জন্য 10 লক্ষাধিক দুস্থ মহিলাদের বিজিটি কার্ডের কার্যক্রমের আওতায় আনা হয়েছে। এই বিজিটি কার্ডগুলো বরাদ্দের ক্ষেত্রে জনসংখ্যা বিবেচনা না রেখে যে সকল উপজেলায় উপকূলীয় অঞ্চল বা দারিদ্র্যের সংখ্যা বেশি, সেখানে কার্ড বরাদ্দ বেশি দিয়ে আমাদের অসহায় মা বোনদের সরকারের এই সেবামূলক সাহায্য সঠিকভাবে মূল্যায়ন হবে। মাননীয় স্পিকার, দেশব্যাপী নারী শিশু নির্যাতন হার দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। নির্যাতিত সেবা প্রদানের জন্য উপজেলা পর্যায়ে ওসিসি স্থাপন করা হয়েছে। এখানে আমার নির্বাচনী এলাকায় স্বাস্থ্য কমপ্লেক্সটি অন্তর্ভুক্ত করার প্রস্তাব করছি এবং স্বল্পমূল্যে কর্মজীবী মহিলাদের নিরাপত্তা ও আবাসন সুবিধার্থে কয়েকটি উপজেলার মহিলা হোস্টেল কাম ট্রেনিং সেন্টার নির্মাণ করেছেন। এক্ষেত্রে আমার বাকেরগঞ্জ উপজেলায় একটি হোস্টেল কাম ট্রেনিং সেন্টার নির্মাণ করার প্রস্তাব করছি। মাননীয় স্পিকার,
নারী ক্ষমতায়ন বাংলাদেশে বিশ্বের মডেল প্রমাণ স্বরূপ মাননীয় স্পিকার, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী, সংসদ উপনেতা এবং বিরোধী দলীয় নেতা সহ 4 জন স্বনামধন্য নারী, যাদের জন্য আমার বিশ্ববাসীর কাছে গর্বিত। মাননীয় স্পিকার, মাননীয় অর্থমন্ত্রী প্রস্তাব করেছেন ব্যাংক 1 লক্ষ টাকা জমা রাখলে সে সম্পদশালী হিসাবে গণ্য হবে। মাননীয় স্পিকার, গ্রামে বা শহরে অনেক নিম্ন ও মাধ্যমিক পরিবারে গৃহিণীরা অল্প অল্প কিছু টাকা সঞ্চয় করে নিরাপত্তা হিসাবে ব্যাংকে রাখে। এই সঞ্চয় থেকে প্রতি লক্ষে 800 টাকা কর্তন করার জন্য অর্থমন্ত্রী প্রস্তাব করেছেন। আমি মনে করি প্রস্তাবটি পূর্ণ বিবেচনা করে 1 লক্ষ থেকে 10 লক্ষ পর্যন্ত জামানত থেকে পূর্বের ন্যায় ট্যাক্স নির্ধারণ করার জন্য অনুরোধ করছি। মাননীয় স্পিকার, প্রস্তাবিত বাজেটে ফাস্টফুডের উপর অতিরিক্ত কর আরোপ করা হয়েছে। ইহাতে চিকেন ফ্রাই, বার্গার, আইসক্রিম সহ একটি পরিবারে নিত্য যে সকল পণ্য ব্যবহার করে তার উপর ব্যাপক মূল্য বৃদ্ধির প্রভাব পড়বে। মাননীয় অর্থমন্ত্রী এই ভ্যাট বৃদ্ধির বিষয়ে পূর্ব বিবেচনা করবেন বলে আমি মনে করি। এই ভ্যাটের কারণে ভোটের রাজনীতিতে সরকার ক্ষতিগ্রস্ত হবে। বর্তমান সরকার অনেক ভালো কাজ করেছে। এর স্বপ্নের মূলে রয়েছে একটি শান্তিপ্রিয় উন্নয়ন এবং ক্ষুদ্র দারিদ্র্য মুক্ত, সুস্থ, সবল, আলোকময় তথ্য প্রযুক্তির বাংলাদেশ। কিন্তু ষড়যন্ত্রকারীদের ভ্যাটের ফাঁদে পা না দিয়ে আলোকময় বাংলাদেশকে আমরা হারাতে চাই না। মাননীয় স্পিকার, সরকার সামাজিক নিরাপত্তা ও বেষ্টনী আরও শক্তিশালী করার লক্ষ্যে সমাজ রক্ষা, সামাজিক ক্ষমতা, সামাজিক বঞ্চিত অবহেলিত বিভিন্ন সংগঠন গোত্রকে তাদের পারিবারিকভাবে যাদের স্বচ্ছতা আছে এজন্য রাষ্ট্রের ভাবে আর্থিক সহায়তা ভাতা দিয়ে আসছে। ইহাতে দেশে বৃহত্তর একটি জনগোষ্ঠী দরিদ্র সীমা থেকে পরিত্রাণ পেয়ে মূল্য স্রোত ধারায় ফিরে আসছে। ফলে সেফটি নেশন এবং বা জাতির নিরাপত্তা আরও জোরদার হচ্ছে। আমি মনে করি এই সকল ভাতা প্রদান রাষ্ট্রের এক ধরনের বিনিয়োগ। মাননীয় স্পিকার, মাননীয় অর্থমন্ত্রী বলেছেন অনেক মন্ত্রণালয় তাদের এডিবি বাস্তবায়ন করতে পারে নাই। তাই আমার প্রস্তাব থাকবে যে সকল মন্ত্রণালয় এডিবি বাস্তবায়ন করতে পারে নাই, ফলে উন্নয়ন ধারাবাহিকতা ক্ষতিগ্রস্ত হয়েছে, ওই সকল মন্ত্রণালয় এডিবি বরাদ্দ কমিয়ে দেওয়ার জন্য প্রস্তাব করছি। মাননীয় স্পিকার, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী প্রত্যেক উপজেলায় একটি করে কলেজ জাতীয়করণ করা হবে। তারই ধারাবাহিকতায় বাকেরগঞ্জ রত্না আমিন কলেজটিকে জাতীয়করণের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর সদয় দৃষ্টি কামনা করছি। মাননীয় স্পিকার, নারী শিক্ষার মান উন্নয়নের জন্য মেয়েদের 100% উপবৃত্তি প্রদান সহ ডিগ্রি পর্যায়ে সকল শিক্ষক কর্মচারীদের এমপিভুক্ত আওতায় এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের অবসর গ্রহণের পর পেনশনের আওতায় অন্তর্ভুক্ত করার জন্য মাননীয় শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, তথ্য প্রযুক্তির যন্ত্রাংশ আমদানির ক্ষেত্রে সকল ভ্যাট প্রত্যাহার করে নিয়েছে। এ সরকারের ভালো উদ্যোগ, কিন্তু কৃষি উপকরণের উপর 15% ভ্যাট আরোপ করা হয়েছে। আমি মনে করি তথ্য প্রযুক্তি যেভাবে ভ্যাটের আওতামুক্ত রাখা হয়েছে তেমনি কৃষকদের কৃষিকাজের ব্যবহৃত সার ও কৃষি উপকরণের ভ্যাটের আওতা মুক্ত রাখা উচিত, কারণ আমাদের এ দেশ কৃষি প্রধান দেশ। মাননীয় স্পিকার, উন্নয়ন দেশের সকল ক্ষেত্রে সরকার জনগণ থেকে ভ্যাট ট্যাক্স গ্রহণ করেন। উন্নত দেশগুলিতে 60 বছরের বেশি বয়স্ক নাগরিকদের নাগরিক সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে সর্বক্ষেত্রে ব্যয়ভার রাষ্ট্র গ্রহণ করে থাকে। আমাদের দেশে সেই প্রচলন নেই। ভ্যাট ট্যাক্স নির্ধারণ ক্ষেত্রে এই বিষয়টির দৃষ্টি দেওয়া উচিত। মাননীয় স্পিকার, গত অর্থ বছরের তুলনায় চলতি অর্থবছরে বিড়ি রাজস্ব বৃদ্ধি প্রস্তাব করেছেন 110, কিন্তু সিগারেটের বৃদ্ধি করা হয়েছে মাত্র 2%। ফলে শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। ফলে অনেক বিড়ি শ্রমিক তাদের কর্মসংস্থান হারাবে। কর যদি বাড়াতে হয় তবে তামাকজাত সকল পণ্যের উপর সমহারে কর বৃদ্ধি করার জন্য মাননীয় অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার,
উত্তরাঞ্চলের মতো আমাদের দক্ষিণাঞ্চলে সেচের ব্যবস্থা না থাকায় কৃষকদের কৃষিকাজে ব্যাঘাত ঘটে। তাই বিশেষ করে আমার বাকেরগঞ্জ উপজেলা কৃষিকাজের সুবিধার্থে সকল কৃষি উপকরণের অতিরিক্ত বরাদ্দ রাখার জন্য আমি মাননীয় কৃষিমন্ত্রী সদয় দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আইন শৃঙ্খলা রক্ষার জন্য বর্তমান সরকার বদ্ধপরিকর এবং সন্ত্রাস দমনে সরকারের ভূমিকা অপরিসীম। তারই সূত্র ধরে বাকেরগঞ্জ পূর্বাঞ্চল সর্ষি পুলিশ ফাঁড়ি ও পশ্চিমাঞ্চলে নেয়ামতি পুলিশ তদন্ত কেন্দ্র দুটিকে পূর্ণাঙ্গ থানা এবং বাকেরগঞ্জ থানাকে মডেল থানায় রূপান্তর সহ একটি পুলিশ পিকআপ ও নো স্পিড বোট বরাদ্দ দেওয়ার জন্য মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর জোর দাবি জানাচ্ছি। এ ব্যাপারে বিগত বাজেটে আমি বলেছি, তার কোনো কার্যকারী ব্যবস্থা হয়নি। মাননীয় স্পিকার, নদী ভাঙ্গনের ফলে বাকেরগঞ্জ বন্দর, কবাই, নলুয়া, দুর্গাপাশা, শিয়ালগুনি, সত্রাজ, উত্তমপুর, চরাদি, গোমা এলাকায় হাজার হাজার ঘর বাড়ি, স্কুল, কলেজ, মাদ্রাসা, হাট, বাজার ও কমিটি ক্লিনিক নদীর গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। মাননীয় স্পিকার, পানি সম্পদ মন্ত্রী নিজে উক্ত ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেছেন, কিন্তু দৃশ্যমান কোনো কাজ আজও হয় নাই। তাই এই সরকারের মেয়াদের মধ্যে তিনি জনসম্মুখে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা জরুরি ভিত্তিতে বাস্তবায়নের জন্য পানি সম্পদ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, যেহেতু আমার নির্বাচনী এলাকায় নদীবেষ্টিত জেলেদের সংখ্যা বেশি, তাই সরকার থেকে যে বরাদ্দ আসে প্রয়োজনের তুলনায় অতি সামান্য। এই জেলেদের পুনর্বাসনের জন্য অধিক বরাদ্দ রাখার মাননীয় মৎস্য ও পানি সম্পদ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, স্থায়ী সরকার দেশের তৃণমূলের উন্নয়নের কেন্দ্রবিন্দু। গ্রামীণ উন্নয়নের অবকাঠামোর গত উন্নয়নের পূর্ব শর্ত আমার নির্বাচনী এলাকায় এখনও অর্ধেকের বেশি কাঁচা রাস্তা রয়েছে। বিভিন্ন সময়ে এই রাস্তাগুলো এলাকায় পরিদর্শনকালে জনসম্মুখে দ্রুত নির্মাণের প্রতিশ্রুতি দিচ্ছি। বর্ষাকালে স্কুল, কলেজ ও ছাত্রছাত্রী জনগণের যাতায়াতের পরম দুর্ভোগের শিকার হতে হয়। আমি প্রত্যাশা করব 2017-18 অর্থ বছরে বাজেটে আমার এলাকায় সর্বাধিক 10 কোটি টাকা বরাদ্দ দিয়ে এ সমাপ্ত রাষ্ট্রগুলি আগামী সংসদীয় নির্বাচনের আগেই সমাপ্ত করা এবং উপজেলা প্রশাসনের জন্য উপজেলা কমপ্লেক্স ও ডাক বাংলা নির্মাণ করার জন্য মাননীয় স্থানীয় সরকার মন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকায় ইতিমধ্যে 70% মানুষ বিদ্যুতায়নের আওতায় এসেছে। আমি আশা করব 2018 সালের মধ্যে 100% মানুষ বিদ্যুতায়নের আওতায় আনা হয়। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকায় একটি উপকূলীয় অঞ্চল, কয়েকটি নদী মোহনায় স্বাভাবিক জোয়ারের চেয়ে পানি বেশি হলেই এলাকা তলিয়ে যায়। এর পরিত্রাণ পাওয়ার জন্য নলুয়া, দুর্গাপাশা, কবাই, দুধল, কলসকাঠি, ভরপাশা ও দাঁড়িয়াল এলাকায় সাইক্লোন সেন্টার গ্রামীণ যোগাযোগের জন্য ছোট ছোট ব্রিজ নির্মাণ। যেহেতু আমার এলাকাটি দুর্যোগ প্রবণ এলাকা, এখানে অতিরিক্ত বরাদ্দ রাখার জন্য মাননীয় ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আমার এলাকায় অধিকাংশ লোক দরিদ্র সীমার নিচে বাস করে, কারণ তারা নদী ভাঙ্গন এলাকায়। তাই দুস্থদের জন্য সামাজিক নিরাপত্তা আওতার বিজিটি কার্ড, বয়স্ক বিধবা ভাতা বৃদ্ধি করা এবং প্রতিবন্ধীর জন্য স্কুল নির্মাণের জন্য মাননীয় সমাজ কল্যাণ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, বর্তমান সরকার স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে আমার নির্বাচনী এলাকায় স্বাস্থ্য কমপ্লেক্সটি 100 শয্যায় উন্নীত করার জন্য মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আমাদের দেশের ছেলেরা ক্রীড়াঙ্গনে দিনে দিনে বিশ্বের দরবারে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে। সেই লক্ষ্যে বাকেরগঞ্জ উপজেলায় একটি স্টেডিয়াম ও বেকার যুবক যুবতীর কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে কম্পিউটার ট্রেন সেন্টার খোলার জন্য মাননীয় যুব ও ক্রীড়া মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আমার নির্বাচিত এলাকা বরিশাল কুয়াকাটা মহাসড়কে বোয়ালিয়া এবং বাকেরগঞ্জ বাসস্ট্যান্ড দুটি বেলি ব্রিজ আজ থেকে প্রায় 40 বছর পূর্বে নির্মিত হয়, কিন্তু বর্তমানে ওই ব্রিজ দুটি মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা হতে পারে। এ ব্যাপারে মাননীয় যোগাযোগ
মন্ত্রীকে জরুরি ব্যবস্থা নেওয়ার জন্য ডিউ লেটার এবং মৌখিকভাবে বলেছি, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। গত ঈদের সময় এক পর্যায়ে বয়লা ব্রিজ ভেঙে যায়, ফলে এই মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ইয়াতে জনগণের চরম দুর্ভোগ সৃষ্টি হয়। সামনে ঈদুল ফিতর, এর পূর্বেই এই বেলি ব্রিজ দুটি জরুরি ভিত্তিতে সংস্কারের সহ বারগঞ্জ পৌরসভা ৬ নং ওয়ার্ডের চৌমাথায় একটি ওভারব্রিজ এবং কাউয়ারচর, চরামদ্দি, নলুয়া, ABM রুহুল আমিন হাওলাদার সড়ক সংস্কার সহ গোমা, লক্ষ্মীপাশা ও পাণ্ডব নদীতে 3টি ব্রিজ নির্মাণের জন্য মাননীয় সড়ক, পরিবহন ও সেতু মন্ত্রী নিজের পরিদর্শন করেছেন। তাই এই ব্রিজ 3টি নির্মাণের জন্য জোর দাবি জানাচ্ছি। এই ব্রিজ 3টি নির্মাণ হলে বিভাগীয় শহরের সাথে পটুয়াখালী জেলার একটি ব্যাপক যোগাযোগ মাধ্যম হবে। মাননীয় স্পিকার, মুক্তিযোদ্ধারা সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান, এই উপাধি আমার নেতা পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ বলেছেন। বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধি করে 10,000 টাকা করেছেন। আমি প্রস্তাব করব তালিকাভুক্ত সকল মুক্তিযোদ্ধাদের আবাসনের ব্যবস্থা করার জন্য মাননীয় মুক্তিযোদ্ধা মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, পাট এক সময় সোনালী আঁশ, 90 দশকের পর যারা সরকার পরিচালনা করেছেন তারা এই সোনালী আঁশকে কৃষকের গলার ফাঁস বানিয়েছেন। বর্তমান সরকার সোনালী আঁশের ব্যবহার নিশ্চিত করে আমাদের অর্থনীতিতে ভূমিকা রেখে চলেছে। আমার প্রস্তাব, আমরা হয়তো আদমজির মতো মিল আর করতে পারবো না, কিন্তু ওই মিলকে অনুকরণ করে রুগ্ন পাট শিল্পকে ভর্তুকি হলেও পুনরায় চালু করার জন্য মাননীয় পাট ও বস্ত্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকায় বড় দুটি প্রকল্প চলমান। একটি দেশের চতুর্থ পায়রা সেতু, অন্যটি হলো বাংলাদেশের সেনাবাহিনীর তত্ত্বাবধানে পায়রা নদীর তীরে প্রথম দক্ষিণাঞ্চলে ক্যান্টনমেন্ট। এই মেগা প্রকল্প দুইটি সরকারের সময়ের মধ্যে সম্পূর্ণ করার জন্য প্রস্তাব করছি। মাননীয় স্পিকার, আমাকে এই বাজেটে আলোচনার সুযোগ দেওয়ার জন্য পুনরায় আপনাকে ধন্যবাদ জানিয়ে এবং মাননীয় বিরোধী দলীয় নেতা দীর্ঘায়ু কামনা করে জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ